হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব ভারতের ইতিহাসের 13 নম্বর ক্লাস নিয়ে। ইতিমধ্যে আমরা 12টা ক্লাস করে নিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে ভারতের ইতিহাসে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা ক্লাসগুলি করে নিও। আগের ক্লাসে আমরা আলোচনা করেছি কি, যে ভারতে আর্যদের আগমন এবং ঋগ বৈদিক যুগ। আজকে আমরা আলোচনা করব পরবর্তী বৈদিক যুগ নিয়ে। ঠিক আছে? এবং তার পরের ক্লাসে অর্থাৎ 14 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব কি নিয়ে, হচ্ছে বৈদিক যুগের যে সাহিত্যগুলো সেগুলো নিয়ে। চলো দেখি আমরা যে পরবর্তী বৈদিক যুগ কেমন ছিল। ঠিক আছে? অঞ্চল প্রমাণ মেলে যে আর্যরা পাঞ্জাব থেকে অগ্রসর হয়ে গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে অন্তর্ভুক্ত সমগ্র পশ্চিম উত্তর প্রদেশে, অর্থাৎ হচ্ছে ইউপির পশ্চিম উত্তরে বা পশ্চিমে এবং সমগ্র পশ্চিমাঞ্চলীয় পাঞ্জাব জুড়ে তাদের কিন্তু সাম্রাজ্য বিস্তার করেছিল। কখন? লেটার বৈদিক পিরিয়ডের সময়। ঠিক আছে? শুরুতে তারা পুড়িয়ে জঙ্গল পরিষ্কার করত। পরবর্তীতে লোহার তৈরি হাতিয়ার তারা কিন্তু ব্যবহার শুরু করে। লোহাকে কৃষ্ণ আয়াস বলা হতো সেই সময়ে, যা খ্রিস্টপূর্ব 1000 থেকে 800 অব্দে সাধারণত কিন্তু এগুলো হয়ে উঠেছিল। এই যুগের ইতিহাস মূলত বৈদিক গ্রন্থগুলোর উপর ভিত্তি করে কিন্তু রচিত, যা ঋগ্বেদের যুগের পরে কিন্তু সংকলিত হয়েছিল। এর মধ্যে রয়েছে কি সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, উপনিষদ, ব্রাহ্মণ ইত্যাদি। ভরত এবং পুরু এই দুই প্রধান উপজাতি একত্রিত হয়ে কুরু নামক নতুন জনগোষ্ঠী কিন্তু জন্ম দিয়েছিল। এটা আমরা আগের দিন কিন্তু বা আগের ক্লাসে কিন্তু আলোচনা করেছি। শীঘ্রই কুরুরা দিল্লি এবং দোয়াবের যে উপরিভাগ সেটা কিন্তু তারা দখল করে নেয়। এই অঞ্চলটিকে কুরুক্ষেত্র নামে কিন্তু পরিচিত হয়। কুরু উপজাতির ইতিহাসটি ভারত যুদ্ধ এর জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা বিখ্যাত মহাকাব্য মহাভারত এর মূল বিষয়বস্তু। এই যুদ্ধটি খ্রিস্টপূর্ব 900 অব্দ নাগাদ কৌরব এবং পাণ্ডবদের মধ্যে কিন্তু সংগঠিত হয়েছিল বলে কিন্তু ধারণা করা হয়। পরবর্তী বৈদিক যুগে মানুষ পোড়া ইটের ব্যবহার কিন্তু কমই জানত। হস্তিনাপুরে কাদার তৈরি যে ঘরবাড়ি সন্ধান মিলেছে তা খুব একটা কিন্তু আকর্ষণীয় বা দীর্ঘস্থায়ী কিন্তু ছিল না। ঐতিহ্য অনুসারে জানা যায় যে হস্তিনাপুর প্লাবিত হওয়ার পর কুরু বংশের অবশিষ্টাংশ কিন্তু এলাহাবাদের কাছে কৌশাম্বী সেখানে কিন্তু চলে যায়। পরবর্তী বৈদিক যুগের শেষের দিকে আনুমানিক খ্রিস্টপূর্ব 500 অব্দ নাগাদ বৈদিক মানুষজন পূর্ব দিকে উত্তরপ্রদেশের কৌশল এবং উত্তর বিহারের বিদেহ অঞ্চলে বিপুল সংখ্যায় কিন্তু ছড়িয়ে পড়ে। এবার আমরা কি দেখব? রাজনৈতিক সংগঠন। ছোট ছোট উপজাতীয় বসতিগুলোর জায়গা বড় ও শক্তিশালী রাজ্য কিন্তু গড়ে ওঠে, যেমন কুরু বা পাঞ্চাল। রাজার ক্ষমতা বৃদ্ধি পায়। রাজাকে তারা কি বলে? সম্রাট বলতো। আগে কি বলতো? মানে বৈদিক যুগে বা ঋগ বৈদিক যুগে তারা বলতো কি? রাজন বলতো। উপজাতীয় পরিষদ বা সভাগুলোর গুরুত্ব কিন্তু কমে যায়। নারীদের আর সবাই কিন্তু উপস্থিত থাকার কিন্তু অনুমতি দেওয়া হতো না। ঠিক আছে? এই যুগেই প্রথম রাষ্ট্র শব্দের কিন্তু উৎপত্তি ঘটে, যা নির্দিষ্ট ভূখণ্ড বা রাজ্য নির্দেশ করে। রাজ্যের সুরক্ষার জন্য একটি নিয়মিত সেনাবাহিনী কিন্তু বজায় রাখা হতো। পুরোহিত, সেনাপতি, সুদ বা রথচালক, কোষাধ্যক্ষ, কর সংগ্রাহক, প্রধান মহিষী এবং পাশা খেলার সঙ্গী বা হিসাব রক্ষকদের মতো কর্মকর্তাদের কিন্তু উল্লেখ পাওয়া যায়। ঠিক আছে? এবারে আমরা কি জানবো? যে বৈদিক যুগে সামাজিক জীবন। সমাজের 4 স্তরের বিভাজন কিন্তু স্পষ্ট হয়ে ওঠে, যা শুরুতে পেশাভিত্তিক ছিল, তা পরবর্তীতে বংশানুক্রমিক কিন্তু হয়ে পড়ে। যেমন ব্রাহ্মণ, যাজক বা পুরোহিত; ক্ষত্রিয় তারা কি ছিল? যোদ্ধা; বৈশ্য তারা কি ছিল? কৃষক, পশুপালক বা ব্যবসায়ী; এবং শূদ্র যারা হচ্ছে কি? উচ্চ 3 বর্ণের ছিল কি? সেবক। ঠিক আছে? এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য এদেরকে কি করতো? সেবাদান করতো। যজ্ঞের ক্রমবর্ধমান চল বা সংস্কৃতি ব্রাহ্মণদের ক্ষমতা ও প্রতিপত্তি বহুলাংশে কিন্তু বাড়িয়ে দেয়। তারা তাদের মক্কেলদের জন্য এবং নিজেদের জন্য বিভিন্ন আচার ও যজ্ঞ কিন্তু সম্পন্ন করত, এবং কৃষিকাজের সাথে তারা কিন্তু যুক্ত উৎসবগুলোতে কিন্তু পুরোহিত্য কিন্তু করত। তারা করত ব্রাহ্মণরা। ব্রাহ্মণদের কিন্তু আধিপত্য কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করে। বৈশ্যরা ছিল সাধারণ জনগণ, যারা কৃষি, পশুপালন, অন্যান্য পেশার সাথে কিন্তু যুক্ত ছিল। তাদের মধ্যে কেউ কারিগর হিসেবে কাজ করত। পরবর্তী বৈদিক যুগের শেষের দিকে তারা ব্যবসা বাণিজ্যে কিন্তু যুক্ত হতে শুরু করে।
ঠিক আছে, প্রথমে তারা বিভিন্ন ধরনের কাজ করতো, পরবর্তীকালে তারা বেসিক্যালি ব্যবসাতে তারা কিন্তু ব্যবসার কাজে তারা যোগ দেয়। উচ্চ ৩ বর্ণের একটি সাধারণ বৈশিষ্ট্য ছিল কি, তারা উপনয়ন বা পবিত্র সুতোর ধারণের বা পৈতে কিন্তু অধিকার পেত। কারা? এই ৩টে বর্ণ, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য। বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে উপনয়ন শিক্ষার সূচনার কিন্তু প্রতীক ছিল। চতুর্থ বর্ণ অর্থাৎ শূদ্র, তারা পবিত্র সুতো ধারণের অনুষ্ঠান এবং গায়ত্রী মন্ত্র উচ্চারণ থেকে কিন্তু তাদেরকে বঞ্চিত রাখা হতো। ঠিক আছে, যার ফলে তারা বৈদিক শিক্ষা থেকে কিন্তু বঞ্চিত থাকতো। একইভাবে নারীদেরও কিন্তু গায়ত্রী মন্ত্র এবং উপনয়ন অনুষ্ঠান উভয় থেকে কিন্তু বঞ্চিত করা হতো। তাহলে বৈদিক সমাজে, মানে বৈদিক বলতে ঋগ্বৈদিক সমাজে, ঠিক আছে, ঋগ্বৈদিক যুগে কিন্তু নারীদের কিন্তু তারা পড়াশোনা, তারা মন্ত্র জপ, বিভিন্ন কালচারে তারা যুক্ত হতে পারতো। কিন্তু পরবর্তী বৈদিক যুগে কিন্তু তাদেরকে কিন্তু কি করা হয়, বঞ্চিত করা হয়। যেমন করে কি হয়, সমাজে ৩ শ্রেণী, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, তারা কি হয়, সমাজে তাদের আধিপত্য বিস্তার লাভ করে এবং শূদ্ররা যারা নিচের শ্রেণীতে ছিল তারা কিন্তু ধীরে ধীরে সবকিছু হারিয়ে যায় তাদের কাছ থেকে। কারণ উচ্চ শ্রেণীরা কি করে, তাদের কাছ থেকে কেড়ে নেয়, তাদেরকে সমস্ত মন্ত্র, পবিত্র সুতো অর্থাৎ পৈতে এবং শিক্ষা থেকে তাদেরকে বঞ্চিত করা হয়। এইভাবে তারা সমাজে কিন্তু পিছিয়ে পড়ে। নারীরা স্বাধীনতা ও সম্মান ভোগ করলেও পরবর্তী বৈদিক যুগের তুলনায় তাদের সামাজিক মর্যাদা কিন্তু অবনতি ঘটেছিল। এই সময়ে প্রথম গোত্র, এই প্রথার কিন্তু উৎপত্তি ঘটে। গোত্র বলতে একই সাধারণ মানে পুরুষ তার পূর্বপুরুষ থেকে বংশভূত হওয়াকে কিন্তু বোঝাতো। যে একজন পুরুষ তার পূর্বপুরুষ কোন বংশ থেকে আগত সেটাকে বোঝাতো। ঋগ্বেদে এটি কিন্তু প্রথম উল্লেখ পাওয়া যায় এই গোত্রের কথা। মানুষ গোত্র বহির্বিবাহ বা একই গোত্রের মধ্যে কিন্তু বিবাহ না করা, এগুলো কিন্তু তারা অনুশীলন কিন্তু শুরু করে। ঠিক আছে, যে একই গোত্রের মানুষের সঙ্গে তারা বিবাহ করবে না, অন্য গোত্রের মানুষের সঙ্গে তারা বিবাহ করবে। পুরুষার্থের ধারণা, প্রত্যেক মানুষের জীবনে ৪টি মূল দায়িত্ব পালন করার কথা কিন্তু বলা হয়। একটা কি, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। মানুষের জীবনকে ৪টি বয়সভিত্তিক আশ্রম, এই আশ্রমে কিন্তু বিভক্ত করার কথা কিন্তু বলা হয়। প্রথম কি, ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য মানে কি, ছাত্র জীবন, যে গুরুর গৃহে শিক্ষা পালন করা। তারপরে গার্হস্থ্য মানে সংসার জীবন পালন করা। তারপরে বানপ্রস্থ মানে অবসর জীবন। এবং সর্বশেষ হচ্ছে সন্ন্যাস, যে সবকিছু ত্যাগ করে ঈশ্বরের সাধনা করা। তাহলে তাহলে কি হলো, যে পরবর্তী বৈদিক যুগে কিন্তু সমাজে কিন্তু ৪টি শ্রেণীর কিন্তু বা ৪টি যে আশ্রম বয়স ভিত্তিক সেটা কিন্তু চলে আসে। প্রথম ব্রহ্মচর্য, তারপরে গার্হস্থ্য, তারপরে বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। এই সময়ে রথ দৌড় ছিল হচ্ছে প্রধান খেলা, জুয়া খেলা ছিল হচ্ছে প্রধান বিনোদন। এবারে আমরা জানবো কি, পরবর্তী বৈদিক যুগে কৃষি বা এগ্রিকালচার। কৃষি ছিল পরবর্তী বৈদিক যুগের মানুষের জীবিকার প্রধান মাধ্যম। কাঠের নাঙল দিয়ে জমি চাষ করা হতো, যা উচ্চ গাঙ্গে মানে সমভূমির হালকা মাটিতে কাজ করতে পারত। যজ্ঞে গবাদি পশু বলিদানের কারণে চাষের জন্য পর্যাপ্ত বলদ পাওয়া কিন্তু যেত না। কৃষিকাজ তখনও আদিম বা প্রাচীন পদ্ধতি কিন্তু ছিল, তারা পুরনো পদ্ধতি দ্বারা চাষবাস করত। তবে সমাজে এর ব্যাপক কিন্তু প্রচলন ছিল। বৈদিক মানুষ বার্লি চাষ কিন্তু অব্যাহত রেখেছিল। মানে ঋগ্বৈদিক যুগে তারা কিন্তু বার্লি চাষ করতো এবং পরবর্তী বৈদিক যুগে তারাও কিন্তু বার্লি চাষ করতো। তবে পরবর্তী বৈদিক যুগে ধান, যাকে কি বলা হতো, ব্রীহি, ঠিক আছে, এবং গম তাদের প্রধান শস্য কিন্তু হয়ে ওঠে। আগে কি ছিল, বার্লি ছিল প্রধান শস্য। পরবর্তীকালে কি হয়, পরবর্তী বৈদিক যুগে কি হয়, ধান কিন্তু তাদের প্রধান শস্য, ধান আর গম কিন্তু প্রধান শস্য হয়ে ওঠে। পরবর্তী সময়ে পাঞ্জাব এবং পশ্চিম উত্তরপ্রদেশের মানুষের প্রধান খাদ্য কিন্তু হয়ে ওঠে কি, গম। মানে ধানকে ছাড়িয়ে কিন্তু গম কিন্তু পরবর্তী সময়ে প্রধান মানে খাদ্যশস্য হয়ে ওঠে। এবার হচ্ছে বসতি। ৪ বেদে জন বা উপজাতীয় মানুষের উল্লেখ সাধারণত হলেও জনপদ বা মানুষের স্থায়ী বসতির কিন্তু কোনো সেখানে উল্লেখ নেই। এটি প্রথম দেখা যায় পরবর্তী বৈদিক যুগের কিছু গ্রন্থে, যেমন কি ব্রাহ্মণগুলোতে, যার সময়কাল খ্রিস্টপূর্ব ৮০০ অব্দের চেয়েও কিন্তু প্রাচীন নয়। পরবর্তী বৈদিক যুগের শেষের দিকে শহরে প্রথম মৃদু বিকাশ এবং বা আভাস দেখা যায়। হস্তিনাপুর এবং কোশাম্বীতে প্রাথমিক শহর, মানে হস্তিনাপুর আর কোশাম্বীকে কি বলা হতো, প্রাথমিক শহর কিন্তু বলা যেতে পারতো আর কি, মানে বলা যায়। যা পরবর্তী বৈদিক যুগের শেষের দিকে এগুলো প্রাক নগর
বলা যেতে পারে। জীবনযাত্রার যাযাবর এবং আধা যাযাবর রূপটি কিন্তু পেছনে চলে যায়, সেগুলো তারা বাদ দিয়ে দেয় এবং কৃষি জীবনের হচ্ছে প্রাথমিক উৎস হয়ে ওঠে, যার ফলে জীবনযাত্রা কিন্তু স্থায়ী এবং আসীন কিন্তু হয়ে পড়ে। সমভূমিতে বসবাসকারী কৃষকেরা নিজেদের ভরণ পোষণের জন্য পর্যাপ্ত উৎপাদন করত এবং পাশাপাশি প্রধান রাজপুত ও পুরোহিতদের সহায়তার জন্য সামান্য অংশ তারা দিতে পারত। মানুষ কাদার ইটের তৈরি ঘরে এবং কাঠের খুঁটির উপর নির্মিত খড় বা বাঁশের তৈরি ঘরে কিন্তু তারা বাস করত। ঠিক আছে। পরবর্তী বৈদিক যুগে রাজার কোনো স্থায়ী সেনাবাহিনী কিন্তু ছিল না। যুদ্ধের সময় উপজাতীয় দল বা মিলিমিশাদের কিন্তু তারা একত্রিত করে তারা যুদ্ধ করত। সামগ্রিকভাবে পরবর্তী বৈদিক বৈদিক পর্যায়ে মানুষদের হচ্ছে বস্তুগত জীবনে এক বিরাট অগ্রগতি কিন্তু তাদের কাছে এনেছিল। এবারে আমরা আলোচনা করি বাণিজ্য নিয়ে। এই পর্যায়ে মানুষ উল্লেখযোগ্য পরিমাণে উদ্বৃত্ত উৎপাদন করতে শুরু করে। কৃষিজাত উদ্বৃত্তের এই সম্প্রসারণ শিল্প বা বাণিজ্যের প্রসারের যে পথ সেটা কিন্তু সুগম হয়। পরবর্তী বৈদিক আর্যরা এখন পূর্বের তুলনায় অনেক বড় অঞ্চল তারা শাসন করত। ফলে বাজারও কিন্তু সম্প্রসারিত হয়েছিল। ব্যবসায়ীদের উত্থান তাদের একত্রিত হতে বাধ্য করেছিল। এর ফলে এই যুগে প্রাক গিল্ড বা প্রাথমিক বাণিজ্য সংগঠনের কিন্তু সৃষ্টি হয়। বাণিজ্য বৃদ্ধির প্রতিক্রিয়া হিসেবে ভারতে প্রাথমিক মুদ্রা যেমন কি নিক্স বা কার্যাপন, ওকে, বা কাহপান বলা হয় অনেক সময়, এগুলো কিন্তু চালু হয়। তবে সেগুলোর ব্যবহার ছোটখাটো লেনদেনের মাধ্যমে কিন্তু সীমাবদ্ধ ছিল। পণ্য পরিবহনের জন্য গরুর গাড়ি এবং জলপথের কিন্তু ব্যবহার করা হতো। মৃৎশিল্প। পরবর্তী বৈদিক যুগের মানুষের 4 ধরনের কিন্তু মৃৎশিল্প তারা ব্যবহার করত। ঠিক আছে, ক্লাসগুলো অনেকটা ডিটেলসে, অনেকটা ভেতর থেকে। ঠিক আছে, তাই ক্লাসগুলো তোমরা মন দিয়ে করো, কেউ ফাঁকি দিও না। কালো এবং লাল পাত্র, কালো প্রলেপযুক্ত পাত্র, চিত্রিত ধূসর পাত্র এবং লাল পাত্র, এই 4 ধরনের তারা হচ্ছে মৃৎশিল্প তারা ব্যবহার করত। লাল পাত্র তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল। এটি প্রায় সমগ্র পশ্চিম উত্তরপ্রদেশ জুড়ে কিন্তু পাওয়া গেছে। তবে এই যুগের সবচেয়ে স্বাতন্ত্র্যসূচক মৃৎশিল্প ছিল হচ্ছে কি চিত্রিত ধূসর পাত্র। ঠিক আছে, যে পেইন্টেড গ্রে ওয়্যার, যার মধ্যে বাটি ও থালা অন্তর্ভুক্ত ছিল এবং এগুলো ধর্মীয় আচার অনুষ্ঠানে অথবা উচ্চ শ্রেণীর মানুষের খাবার খাওয়ার জন্য কিন্তু ব্যবহৃত হতো। ধর্ম, যজ্ঞ ও ধর্মীয় আচারের সংস্কৃতিতে বিভিন্ন নিয়ম ও সূত্র কিন্তু প্রধান হয়ে ওঠে। ঐশ্বরিক রাজতন্ত্র, রাজা শুধুমাত্র দেবতাদের প্রতি দায়বদ্ধ ছিলেন। মন্ত্রীদের পরামর্শ নেওয়ার কোনো প্রয়োজন কিন্তু তার ছিল না। মন্ত্রীদের পূর্বের সুপারিশ করার ক্ষমতা কিন্তু লোপ পায়। এখন রাজার কাছে ক্ষমতা ছিল হচ্ছে কি বিষ বা প্রজাদের হচ্ছে উপহার দিতে বাধ্য করার, এবং এই উপহারগুলো আর স্বেচ্ছামূলক কিন্তু ছিল না, বরং বলি নামক কিন্তু একটি করের নামক একটি করে পরিণত হয়েছিল। বলি নামক একটি করে কিন্তু সেটা পরিণত হয়েছিল। গুরুত্বপূর্ণ বৈদিক যজ্ঞ, সেগুলো কি? যেমন হচ্ছে অশ্বমেধ যজ্ঞ। একজন রাজা একটি যজ্ঞ সম্পন্ন করতেন, যার অর্থ ছিল সেই অঞ্চলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং সেখানে রাজকীয় ঘোড়াটি নির্বিঘ্নে ঘুরে বেড়াবে, এবং এই অনুষ্ঠানটি 3 দিন ধরে কিন্তু চলতো, যার শেষে ঘোড়াটিকে বলি দেওয়া হতো। ঠিক আছে, এটা ছিল হচ্ছে কি অশ্বমেধ যজ্ঞ। তারপরে কি? বাজপেয়, একটি রথ দৌড় প্রতিযোগিতা, যেখানে রাজার রথের জয় নিশ্চিন্ত করা হতো। এটি জনগণের উপর রাজার শ্রেষ্ঠত্ব হচ্ছে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য কিন্তু করা হতো। তারপরে কি? রাজসূয় যজ্ঞ, এটি রাজ্যাভিষেকের যজ্ঞ, যা রাজাকে পরম এবং সর্বোচ্চ ক্ষমতার অধিকারী করত। ইন্দ্র এবং অগ্নি তাদের পূর্বের হচ্ছে গুরুত্ব কিন্তু হারিয়েছিল, মানে ঋগ বৈদিক যুগে তাদের যে গুরুত্ব ছিল সেগুলো কিন্তু তারা হারিয়েছিল। প্রজাপতি, যাকে সৃষ্টিকর্তা বলা হয়, সর্বোচ্চ দেবতা হয়ে কিন্তু ওঠে। বিষ্ণু, বিষ্ণুকে মানুষের রক্ষক এবং পালনকর্তা হিসেবে কিন্তু গণ্য করা হতো। কোনো কোনো সামাজিক শ্রেণীর নিজস্ব দেবদেবী কিন্তু তৈরি হতো, যেমন কি পুষণ, যিনি গবাদি পশুর মঙ্গলের জন্য দায়বদ্ধ ছিলেন। তিনি শূদ্রদের কিন্তু দেবতা হয়ে ওঠেন। কে? এই পুষণ। এই ছিল হচ্ছে আজকের ক্লাসটি।
ঠিক আছে, আমরা আলোচনা করলাম কি নিয়ে, যে পরবর্তী বৈদিক যুগ। ঠিক আছে, 12 নম্বর ক্লাসে আমরা আলোচনা করেছি হচ্ছে ঋগ বৈদিক সভ্যতা এবং আর্যদের আগমন নিয়ে, এবং 13 নম্বর ক্লাসে আমরা আলোচনা করলাম হচ্ছে কি নিয়ে, হচ্ছে পরবর্তী বৈদিক, তাদের হচ্ছে তাদের ধর্ম, কালচার, তাদের বাসস্থান, তাদের রাজারা কেমন ছিল, কেমন সমাজে পরিবর্তন হয়েছিল, তারা কেমনভাবে ব্যবসা বাণিজ্য করতো, এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এবং এর পরের ক্লাসে অর্থাৎ 14 নম্বর ক্লাসে আমরা কি আলোচনা করব, বৈদিক সাহিত্য নিয়ে। ঠিক আছে, তাই তোমরা ক্লাসগুলি মন দিয়ে করো, ছোট ছোট ক্লাস। এর পরের ক্লাসে আমরা শ্রুতি, বেদ, বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, দেখা হবে পরের ভিডিওতে। চলো।